সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সবাই? আচ্ছা, আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আমিও খুব ভালো আছি। আমরা আজকে আবার সবাই চলে এসেছি নতুন একটা অংশ আলোচনা করবার জন্য, তাই তো? তোমরা সবাই প্রস্তুত আছো নতুন আলোচনা করবার জন্য বা শোনার জন্য? আচ্ছা, আমরা বেশ কিছুদিন ধরে উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে যাবতীয় আলোচনা করছিলাম। এই উত্তর আমেরিকা মহাদেশের তোমরা ধীরে ধীরে অনেক কিছু তথ্য জানতে পেরেছো, যেহেতু আমরা অনেক কিছু তথ্য আলোচনা করেছি ইতিমধ্যে। তোমরা অনেকগুলো তথ্য আলোচনা করেছো, তো আমি সব কিছু এখন তোমাদেরকে যাচাই করব না। যাচাই আমি পুরো মহাদেশ সম্পর্কে যাবতীয় তথ্য বা একটা টেস্ট আমি তোমাদেরকে নেব। সেটা হচ্ছে এই উত্তর আমেরিকা মহাদেশ আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী আমরা যখন সম্পূর্ণ সমাপ্ত করতে পারবো, তখন আমরা এই টেস্টটা নেব। এখন আমি একটা কাজ করব, সেটা হলো পূর্বের ক্লাসে আমরা যে নির্দিষ্ট অংশ আলোচনা করেছিলাম, ঠিক আছে, সেই অংশটুকু আমরা একটু প্রশ্ন উত্তর করব। দেখব আমি তোমাদেরকে যতটা বলেছি বা বোঝাতে পেরেছি, তোমরা কতটা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো, কারা কতটা মনে রাখতে পেরেছো। যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে কতটা ভালোভাবে নিজেরা একবার পড়ে দেখেছো, যে সেগুলো তোমাদের কোনো অসুবিধা রয়েছে কিনা। তাহলে আমি একটু সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করি, ঠিক আছে? আচ্ছা, শুরু থেকে আমাকে একটু বলো। আমি তার আগে একটু সবাইকে মনে করিয়ে দিই আমরা কি কি বিষয় সম্পর্কে নির্দিষ্টভাবে আলোচনা করেছিলাম। আমরা উত্তর আমেরিকা মহাদেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল, যেটা হ্রদ অঞ্চল। যে হ্রদ অঞ্চল নির্দিষ্ট কয়েকটি হ্রদ নিয়ে গড়ে উঠেছে, ঠিক আছে? এই হ্রদ অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী কীভাবে সৃষ্টি হয়েছে, তার জলবায়ু, খনিজ সম্পদ এবং এই অঞ্চলের শিল্পোন্নতি হয়েছে, সেই শিল্প উন্নতির কারণগুলো, এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আমি আজকে তোমাদের জিজ্ঞাসা করব যে তোমরা কতটা এই জিনিসগুলো বুঝতে পেরেছ। শুরুতে আমাকে একটু বলো, এই হ্রদ অঞ্চল কটি হ্রদ নিয়ে গড়ে উঠেছে? একদম ঠিক বলেছ, এই হ্রদ অঞ্চল 5টি হ্রদ নিয়ে গড়ে উঠেছে, তাই তো? আচ্ছা, এই 5টি হ্রদের নাম কে বলতে পারবে? এই 5টি হ্রদের নাম হলো, হ্যাঁ, পরপর আমি সিরিয়াল ওয়াইজ বলতে বলেছি, মানে মনে রাখতে বলেছি, তাহলে তোমাদেরই সুবিধা হবে। প্রথমে তো রয়েছে সুপিরিয়র। আচ্ছা, সুপিরিয়র যখন বললে, বলো তো, সুপিরিয়র বললেই আমাদের পৃথিবীব্যাপী তার একটা র্যাঙ্কিং রয়েছে, সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি, কি কি এর বৈশিষ্ট্য রয়েছে? এই সুপিরিয়র হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হ্রদ, এটা একটা তার বৈশিষ্ট্য। আর কি, এই সুপিরিয়র হ্রদটা পৃথিবীর মধ্যে মানে সর্ববৃহত্তম স্বাদু জলের হ্রদ, তার মানে মিষ্টি জল, সেই হ্রদে কিন্তু মিষ্টি জল পাওয়া যায় এবং এটা বৃহত্তম পৃথিবীর মধ্যে। আচ্ছা, 1 নম্বর সুপিরিয়র হলো, তারপরে মিশিগান, তারপরে হুরন, ইরি আর অন্টারিও। আচ্ছা, খুব ভালো। বলো তো, এই যে 5টি হ্রদের কথা আমরা এক্ষুনি বললাম, এই 5টি হ্রদকে কোন নদী সংযুক্ত করে রেখেছে? এই 5টি হ্রদকে সেন্ট লরেন্স নদী সংযুক্ত করে রেখেছে। একদম সঠিক বলেছ, সেন্ট লরেন্স নদী কিন্তু এই 5টি হ্রদকে সংযুক্ত করে রেখেছে। আচ্ছা, এই যে নায়াগ্রা জলপ্রপাত, যেটা পৃথিবীর একটা অন্যতম উল্লেখযোগ্য জলপ্রপাত নামে আমরা চিনি, এই নায়াগ্রা জলপ্রপাত, এটা কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে, গড়ে উঠেছে? এটাই সেন্ট লরেন্স নদীর ওপরই গড়ে উঠেছে, তাই তো? আচ্ছা, এর সঙ্গে বলো তো, এই সেন্ট লরেন্স নদীর গতিপথে তো গড়ে উঠেছে, সেটা বুঝলাম। তাছাড়া কোন দুটি হ্রদ
কোন দুটি হ্রদের মাঝখানে বা গতিপথে এই হ্রদটি গড়ে উঠেছে? এটি ইরি এবং অন্টারিও, অর্থাৎ শেষ যে দুটি হ্রদ রয়েছে সেই ইরি এবং অন্টারিও হ্রদের মাঝে এই নায়াগ্রা জলপ্রপাতটি গড়ে উঠেছে। আচ্ছা বলো তো, এখানকার এই হ্রদ অঞ্চলের কোথায় কোথায় বা কোন রাজ্য কয়লা উত্তোলনে বিখ্যাত? ইলিনয় রাজ্য এবং ইন্ডিয়ানা রাজ্য, তাই তো? আচ্ছা, আকরিক লোহা এই মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম আকরিক লৌহ খনির নাম কি? মেসাবি, তাই তো? একদম ঠিক বলেছো, মেসাবি হচ্ছে আকরিক লৌহ খনির একটি বৃহত্তম খনি কেন্দ্র। আচ্ছা, শিকাগো কিসের জন্য বিখ্যাত? মাংস শিল্পের জন্য শিকাগো বিখ্যাত। তোমাদেরকে ছবি দেখিয়ে আমি দেখিয়েছিলাম, মাংস শিল্পের জন্য বিখ্যাত। এবং এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে পৃথিবীর কসাইখানা, তাই না? আচ্ছা, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র কোথায় রয়েছে? বাফেলো, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র। আচ্ছা, অ্যাক্রন যে জায়গাটি রয়েছে তার বিশেষ বৈশিষ্ট্য কি রয়েছে? এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি একটি রবার রাজধানী, তাই তো? আচ্ছা, আরেকটু বলো তো, এই যে হ্রদ অঞ্চল, যে 5টি হ্রদ আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে, এই হ্রদ অঞ্চলটি কিভাবে গড়ে উঠেছে? হ্যাঁ, বা কোন সাগরকে বেষ্টন করে গড়ে উঠেছে? এবং হ্রদ অঞ্চল সৃষ্টির কথা যদি তোমাদেরকে আলোচনা করতে বলা হয়, তোমরা কি বলবে সেটা বলো। আচ্ছা, প্রথমে বললো তোমার বন্ধু যে হ্রদ অঞ্চলটি হাডসন সাগরের দক্ষিণে গড়ে উঠেছে, তাই তো? কারণ হাডসন উপসাগরকে কেন্দ্র করে এখানে আরও একটা কি শিল্ড অঞ্চল গড়ে উঠেছে? কানাডীয় শিল্ড অঞ্চল গড়ে উঠেছে। তো যখন বহু যুগ আগে হিমযুগ ছিল, হ্যাঁ, তো তোমাদের বন্ধু একদম সঠিক বলেছে যে যখন হিমযুগ ছিল তখন এই অঞ্চল পুরো বরফ দ্বারা আবৃত ছিল, বরফ দ্বারা ঢাকা ছিল। যখন এই হিমযুগ থেকে ধীরে ধীরে অন্য যুগে রূপান্তরিত হচ্ছিল, তখন বরফগুলো কি হলো? বরফগুলো আস্তে আস্তে গলে যেতে শুরু করলো। এবং যখন এই বরফ ছিল তখন কিন্তু বিভিন্ন ক্ষয়প্রাপ্তের মাধ্যমে এখানে অববাহিকা, বৃহৎ বৃহৎ অববাহিকা গড়ে উঠেছিল। যখন এই বরফগুলো গলে গেল, গলে গিয়ে এই জল ধারণ করে অববাহিকাগুলো কিসে পরিণত হলো? তখন এই হ্রদগুলো মানে জলগুলো জমে গিয়ে এই অববাহিকাগুলো হ্রদে পরিণত হয়েছিল, তাই তো? তাহলে এটাই ছিল আমার বা আমাদের গত দিনের আলোচনার মূল অংশ। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। আমি আশা করব তোমরা আগামী দিনেও প্রত্যেকটি ক্লাসে বা আমরা যে কটা অংশ আলোচনা করব তোমরা খুব মনোযোগ সহকারে সেগুলোকে শুনবে এবং এই প্রশ্নোত্তর পর্ব সেটা তোমরা সঠিকভাবে করবে। কারণ এই প্রশ্নোত্তর পর্ব আলোচনা করলে তোমাদের মনের মধ্যে যে একটা ভয় থাকে যে এই প্রশ্নের উত্তরটা সঠিক না ভুল, এই উত্তরটা আমি ঠিক বলতে পারছি কি না, তোমরা যদি এটা বলতে পারো তাহলে কিন্তু তোমাদেরও অনেকটাই প্রস্তুত হয়ে যায় যে এই জিনিসগুলো সম্পর্কে বা এই নির্দিষ্ট অধ্যায় সম্পর্কে। এবং পরীক্ষার আগে তোমাদেরকে একটু ভালোভাবে যদি পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের একদম পরীক্ষার জন্য তোমরা সঠিকভাবে প্রস্তুত হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা পূর্বের দিনে তো হ্রদ অঞ্চল যে অংশটুকু ছিল সবটুকু হ্রদ অঞ্চলের অংশ আমরা আলোচনা করতে পারিনি, কারণ আমাদের ক্লাসের সময় অতিবাহিত হয়ে গেছিল। সেই জন্য আমরা আলোচনা করেছিলাম হ্রদ অঞ্চলের শিল্প সম্পর্কে, কোথায় শিল্প এবং গুরুত্বপূর্ণ যে শিল্পকেন্দ্রগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এবং আমরা বলেছিলাম পরবর্তী ক্লাসে বাকি যে অংশটুকু থাকবে আমরা সেই সম্পর্কে নির্দিষ্ট আলোচনা করব।
তো আজকে আমরা এই হ্রদ অঞ্চলের যে অংশটুকু বাকি রয়েছে কৃষিকাজ এবং এই অঞ্চলে কৃষি উন্নতির কারণ, তার পাশাপাশি পশুপালন, কিভাবে পশুপালনে উন্নতি লাভ করতে পেরেছে, এবং হ্রদ অঞ্চলের সঙ্গে সঙ্গে এই উত্তর আমেরিকা মহাদেশের আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, তার নাম দেখো ছবি আমি দিয়েছি, হাডসন উপসাগরকে কেন্দ্র করে চারিদিকে কোন শিল্ড অঞ্চল, যেটা পৃথিবীর মধ্যে একটা অন্যতম প্রাচীন শিল্ড অঞ্চল নামে পরিচিত। ভেরি গুড, কানাডীয় শিল্ড অঞ্চল। তো আমরা যেমনভাবে এই হ্রদ অঞ্চলের শুরু থেকে অবস্থান, সীমানা, ভূপ্রকৃতি, নদ নদী, কৃষিকাজ, পশুপালন সব যেমন জেনেছি, কানাডীয় শিল্ড অঞ্চলেরও একই রকমভাবে আমরা এই নির্দিষ্ট অংশগুলো ধীরে ধীরে আলোচনা করব, এবং আলোচনা করবার শেষে আমি তোমাদেরকে নির্দিষ্ট প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা এই কতটা মনোযোগ সহকারে শুনেছ, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়ে দেব বাড়িতে পড়বার জন্য। তোমরা তো বাড়িতে এই প্রশ্নগুলোকে সামনে রেখে নির্দিষ্ট উত্তরগুলোকে তৈরি করতে পারো। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি হবে? অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের কোন অধ্যায় পড়ছিলাম আমরা? নবম অধ্যায়। নবম অধ্যায়ের উত্তর আমেরিকা। এই উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল এবং কানাডীয় শিল্ড অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? প্রথমেই আমাদের আলোচনার বিষয়বস্তু হবে, আমরা পূর্বের ক্লাসে ঠিক যতটুকু অংশ পড়েছিলাম তারপর থেকেই রয়েছে হ্রদ অঞ্চলের কৃষিকাজ। ঠিক আছে? তো হ্রদ অঞ্চলের কৃষিকাজ আমাদের এখানে ঠিক যেমন কৃষিকাজ হয়ে থাকে, বাণিজ্যিক উদ্দেশ্যে যেমন হয়ে থাকে, আবার তার নিজস্ব প্রয়োজনও হয়ে থাকে। তো এই বৃহৎ বৃহৎ অঞ্চলে কিন্তু শুধুমাত্র বেশিরভাগটাই বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয়ে থাকে, এবং ব্যাপক অঞ্চলে একসঙ্গে সম্পূর্ণরূপে ট্রাক ফার্মিং, অর্থাৎ সম্পূর্ণ যন্ত্রপাতির ওপর নির্ভর করে, ট্রাকের ওপর নির্ভর করে এখানে চাষবাস করা হয়। এই হ্রদ অঞ্চল কৃষিকাজে কিন্তু বেশ উন্নতি লাভ করতে পেরেছে। ঠিক আছে? কারণ এখানকার যেহেতু হ্রদ অঞ্চলগুলো গড়ে উঠেছে, হ্রদকে কেন্দ্র করে হ্রদের জল বা হ্রদ সংলগ্ন যে মৃত্তিকা রয়েছে, ঘনবসতি রয়েছে, বিভিন্ন কারণে এখানে কিন্তু কৃষি যথেষ্ট উন্নতি লাভ করতে পেরেছে। তো এখানকার যে কৃষিকাজটা করা হয় সেটা সম্পূর্ণরূপে শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। এই শস্যাবর্তন পদ্ধতিটা কি কেউ জানো? শুনেছো কোনোদিন কোথাও? আচ্ছা, খুব ভালো, একজন শুনেছে। বলো তো শস্যাবর্তন পদ্ধতিটা কি? শস্যাবর্তন পদ্ধতি হচ্ছে, একদম ঠিক বলেছো, আমরা যদি এটাকে একটু ভেঙে নিই তাহলে এটা কি হবে? শস্যের আবর্তন, তাই তো? তো শস্যের আবর্তনটা কি? তোমার বন্ধু একদম সঠিক বলেছে, তোমাদের বন্ধু, যে একই জমিতে, ধরো তোমার বাড়িতে জমি আছে, গ্রামের দিকে জমি থাকে, সেই জমিতে যদি আমরা প্রত্যেক বছর একই ফসলের চাষ না করে বছরের বিভিন্ন সময়ে, অর্থাৎ সিজন অনুযায়ী, আমি তো আর জোর করে কোনো নতুন ফসল উৎপন্ন করতে পারবো না। যখন যে সবজির সিজন থাকবে, ঋতু অনুযায়ী যে সবজি সেই সময় ভালো ফলন হবে, সেই অনুযায়ী বছরের নির্দিষ্ট সময়ে যদি নির্দিষ্ট ফসলের চাষ আমরা করি, এবং পর্যায়ক্রমে, ধরো কোনো একটা বছরে ভুট্টা চাষ হলো, তারপরে ভুট্টা উঠে যাওয়ার পরে যব চাষ হলো, তারপরে গম চাষ হলো, বা কোথাও আলু চাষ হলো, কোথাও শস্য চাষ হলো, মানে বিভিন্ন শাকসবজি, তারপরে দেখা গেল পেঁয়াজের চাষ হলো। তাহলে এইরকমভাবে কিন্তু আমরা একটা জমিতে, নির্দিষ্ট একটি জমিতে শুধুমাত্র একটা বছরের একটা সময় আলু চাষ করলাম না, যখন আলুটা উঠে গেল পরের যে সিজনটা আসবে সেখানে তো ধানের সময় আমরা ধান চাষ করতে পারি। তাহলে জমিটা কি করছি আমরা? সারা বছর কিন্তু কাজে লাগাতে পারছি, এবং তার যে গুণাগুণ সেটা আমরা কিন্তু লাভবান হতে পারি। এই যে সম্পূর্ণ পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলছি
শস্যাবর্তন বা ইংলিশ যেটাকে বলা হয় ক্রপ রোটেশন। ঠিক আছে, এই পদ্ধতিতে এখানে চাষবাস করা হয়ে থাকে। এখানে যে উৎপন্ন ফসলগুলো চাষ করা হয় মূলত প্রধান তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভুট্টা, যব, গম, ওট, রাই, বিট। তাহলে এই জিনিসগুলো এখানে চাষ করা হয়। আর যে তীরবর্তী যে ঢালু জমি রয়েছে, সেই তীরবর্তী ঢালু জমিতে কি হয়, সেখানে আঙুর, আপেল, পিচ এইসব ফলের চাষ সেখানে করা হয়ে থাকে। ঠিক আছে, এবং কিছু কিছু জায়গায় কি হয়, দক্ষিণ দিকে যেখানে একটু মানে দেখা গেল যে বাণিজ্যিকভাবে ছাড়াও যেহেতু এখানে খুব বড় বড় ক্ষেত্র রয়েছে, জমি রয়েছে, পশুখাদ্য হিসাবে নিম্নমানের ভুট্টা কিন্তু চাষ করা হয়ে থাকে। ঠিক আছে, কারণ এখানকার পশুচারণ একটা অন্যতম উল্লেখযোগ্য শিল্প। কারণ পশুচারণ করলে সেখান থেকে দুগ্ধ শিল্প হচ্ছে, মাংস শিল্প হচ্ছে, চামড়া শিল্প হচ্ছে, এগুলো আমরা একটু জেনেছি, তথ্য নিয়েছি। তাহলে সেই জন্য কিন্তু এই পশু যাতে উন্নত যে জাতের পশু, তারা যাতে সঠিকভাবে পুষ্টি পেতে পারে, সেই জন্য কিন্তু ভুট্টার চাষও করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও ঘাসের চাষ করা হয়। যেহেতু বেশিরভাগ অংশ তৃণভূমি, এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব একটা হয় না। গ্রীষ্মকালে একটু বৃষ্টিপাত হয় অল্প, সেটাও খুব সামান্য পরিমাণে হয়। সেই জন্য এখানে হে, ক্লোভার, দেখো এই যে এখানে কিন্তু ঘাস চাষ করা হয়েছে, এই যে ফাঁকা অঞ্চল, এখানে দেখো ভুট্টা চাষ করা হয়। এই ভুট্টা পশুখাদ্য হিসাবে ব্যবহৃত হয়, আর উন্নত মানের ভুট্টা সেটা মানুষের খাওয়ার জন্য ব্যবহৃত হয়। এই যে মধ্যভাগের উচ্চভূমি বা সমভূমি যে অঞ্চলটি রয়েছে, এই হ্রদ অঞ্চল সম্পর্কিত, এটা হচ্ছে পৃথিবীর সর্বাধিক ভুট্টা উৎপাদক অঞ্চল। ঠিক আছে, এগুলির মধ্যে ভুট্টা উৎপাদন এই অঞ্চলে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। তো সর্বাধিক ভুট্টা মানে বিশ্বে প্রথম অধিকার করবেই। এবং এই ভুট্টা বলয়ের উত্তর দিকে বিশেষত পশুখাদ্যের জন্য বিভিন্ন ধরনের ঘাসের চাষ করা হয়ে থাকে। তাহলে শুধুমাত্র যে ভুট্টা পশুদের জন্য চাষ করা হয় এমন নয়, পশুদেরকে জন্য, তাদের জন্য কিন্তু আলাদাভাবে উন্নত মানের এবং বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন ঘাস চাষ করা হয়ে থাকে। কারণ যে পশুচারণ বা গবাদি পশুকে ঘাস উন্নত প্রজাতির বা পুষ্টিসম্পন্ন ঘাস খেলে তারা কিন্তু সেই রকম ভাবেই যে দুগ্ধ শিল্পটাও ভালো উন্নত মানের হবে, তাই না? তাহলে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো, কৃষিকাজ সম্পর্কে, শস্যাবর্তন পদ্ধতি। আচ্ছা, এখানে কি কি চাষ করা হয়, কোন কোন ফলের চাষ করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব এই যে অঞ্চল, হ্রদ অঞ্চল, এই হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি কি কি। কেন আমরা বলছি যে এই অঞ্চলটাতে যে খুব ভালো কৃষিতে উন্নতি লাভ করতে পেরেছিল, এটা শুধু মুখের কথায়? এ তো নির্দিষ্ট কারণ থাকবে, যে কোন কোন কারণগুলিকে কেন্দ্র করে এই অঞ্চলে যথেষ্টভাবে কৃষি উন্নতি লাভ করতে পেরেছে কৃষিকাজ। প্রথমে যে কারণ রয়েছে সেটা হচ্ছে বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি। আমরা দেখো ছবিগুলো দেখতে পাচ্ছি, কারণ এই যে অঞ্চলগুলো পশ্চিম দিকের উচ্চভূমির মতো বা পূর্বের দিকের উচ্চভূমির মতো বা কানাডীয় শিল্ড অঞ্চলের মতো নয়। হ্রদ অঞ্চলটা একদম উত্তর আমেরিকার মধ্যপ্রান্তে পড়ছে, ঠিক এরকম ভাবে এই দিকের এই অংশগুলো বাদ দিয়ে, এই দিকের এই অংশগুলো বাদ দিয়ে। এবং এই যে অঞ্চলটা সম্পূর্ণভাবে তরঙ্গায়িত একটা সমতল ভূমি আমরা বলতে পারি, তাই না? তো এই তরঙ্গায়িত সমতল ভূমি যখন আমরা দীর্ঘ অনেকটা জায়গা পাচ্ছি, তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজেই চাষ করতে পারছি, তাই তো? সহজে চাষ করতে পারছি এখানে দীর্ঘ জমি যখন পাওয়া যাচ্ছে। এছাড়া আধুনিক পদ্ধতিতে কৃষিকাজের সুযোগ। দেখো, আধুনিক পদ্ধতি বলতে যেমন উন্নত মানের বীজ, সার, কীটনাশক, তার সাথে সাথে কিন্তু এই উন্নত মানের জলসেচ,
একদম জমির মাঝখান থেকে দেখো একটা স্প্রে টাইপের করে জল দেওয়া হচ্ছে, আরও উন্নত মানের জলসেচ করা হয়ে থাকে। এবং সম্পূর্ণ এই যে ট্রাক ফার্মিং যেটা আমরা বলছি, এরকম বড় বড় ট্রাকের সাহায্যে ফসল কাটা হচ্ছে এবং সেগুলোকে সরাসরি এই লরি বা বিভিন্ন এতে সংগ্রহ করা হচ্ছে। এগুলো কিন্তু আধুনিক পদ্ধতি আমরা বলতে পারি, ঠিক আছে। এছাড়াও এর সাথে কি রয়েছে, শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ। এটাও একটা অন্যতম কারণ, যেটা আমরা একটু আগেই আলোচনা করেছি। শস্যাবর্তন পদ্ধতি ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে কি শস্যাবর্তন পদ্ধতিতে একই জমিতে বারবার একই ফসল চাষ না করে বছরের বিভিন্ন সময়ে মানে ঋতু অনুযায়ী যদি সেই ফসলের চাষ করা যায়, তাহলে সেই পদ্ধতিটা হচ্ছে শস্যাবর্তন পদ্ধতি। উর্বর চার্নোজেম মৃত্তিকা। তোমরা জানো যে অঞ্চলে বা যে এরিয়াতে যত উর্বর মৃত্তিকা থাকবে সেখানেই কিন্তু সব থেকে ভালো চাষ হবে। মৃত্তিকার গুণাগুণ যদি সঠিক না থাকে, যতই জলসেচ করি, যতই মূলধন প্রয়োগ করি, যতই উন্নত প্রযুক্তি প্রয়োগ করি, ফসল কিন্তু কখনোই ফলবে না। ফলবে কি? তোমরা জানো হয়তো, বা আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়, এই যে আমরা যে অঞ্চলে বসবাস করি, গঙ্গা তীরবর্তী সমভূমি অঞ্চল, এটা তো পলিমৃত্তিকা। এই পলিমৃত্তিকা কিন্তু অন্যান্য মৃত্তিকা অপেক্ষা যথেষ্ট বেশি উর্বর। সেই জন্য আমাদের এখানেই দেখো সর্বাধিক ধান চাষ হয়, সর্বাধিক সবজি চাষ হয় কিন্তু এই গঙ্গা সমভূমি অঞ্চলে, তাই না? সেই জন্য পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার বলা হচ্ছে, প্রচুর মানে ধান চাষ করা হয়। তো সেই জন্যই বলছি এইখানটাতেও উর্বর চার্নোজেম মৃত্তিকা, এই চার্নোজেম মৃত্তিকা খুব উর্বর, সেই জন্য এখানে কিন্তু এই ফসলগুলোকে সহজে ফলতে দেখা যায় এবং সহজে এখানে গড়ে ওঠে উর্বর চার্নোজেম মৃত্তিকার জন্য। তাহলে কটি অংশ আমরা আলোচনা করলাম ইতিমধ্যে। 1 নম্বর কি বলেছি বলো? বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি আলোচনা করেছি। আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ হয় সেটাও আমরা বললাম। শস্যাবর্তন পদ্ধতির প্রয়োগ, আর লাস্ট বললাম মৃত্তিকা, শুধু মৃত্তিকা নয়, উর্বর চার্নোজেম মৃত্তিকা উল্লেখ। পর্যাপ্ত মূলধনের সহায়তা। তো দেখো এই বৃহৎ জমিতে চাষ করতে গেলে এই প্রচুর পরিমাণ জমির জন্য তোমার যেমন শস্য বীজের প্রয়োজন, কীটনাশকের প্রয়োজন রয়েছে, সারের প্রয়োজন রয়েছে, এবং ফসল যখন পেকে যাবে, এবং তাছাড়াও তো ফসল শুরু থেকে পাকার মধ্যে পরিচর্যা করতে গেলেও একটা শ্রমিকের দরকার হয়, তাকে তার লেবার চার্জ দিতে হবে। এবং এই বড় বড় ট্রাকগুলো রয়েছে, এগুলোর একটা খরচা রয়েছে, মানে ফসল যখন কাটবো আমরা। তাহলে তোমরা বুঝতেই পারছো প্রচুর পরিমাণে মূলধন না থাকলে কিন্তু আমরা মানে এই আমেরিকায় বা এই হ্রদ অঞ্চলে এই কৃষিকাজ কিন্তু এত উন্নতি লাভ করতে পারবে না। দেখবে যতই কৃষক অনেক জমি থাকুক না কেন, কৃষকের হাতে যদি কাঁচা টাকা না থাকে, যদি ক্যাশ পয়সা না থাকে, তাহলে কৃষক কিন্তু শুরুতেই এই জমির যে শস্য হবে, ফসল ফলানোর জন্য যে বীজ, সেটা যদি সংগ্রহ করতে না পারে সঠিক সময়ে, তাহলে কিন্তু ফলন হবে না। এবং এর সাথে অবশ্যই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আর্দ্র জলবায়ু, অর্থাৎ সবসময় তো জলসেচ পদ্ধতিতে কৃষিকাজ সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। তাই জন্য যদি জলবায়ু অর্থাৎ বৃষ্টিপাতের কারণে যদি এখানটায় যথেষ্ট পরিমাণে জল পাওয়া যায়, বা জল মানে চাষবাসের যে সেচের জল যদি পাওয়া যায়, তাহলে কিন্তু এখানে যথেষ্ট ফসল ভালো ফলবে। এবং হ্রদগুলি থেকে জলসেচের পর্যাপ্ত জল, কারণ সবসময় বৃষ্টিও হয় না, তাহলে বৃষ্টি ছাড়াও যে অন্যান্য সময় রয়েছে, এই হ্রদগুলো থেকে কিন্তু সহজেই পাম্পের সাহায্যে বা পাইপলাইনের সাহায্যে কিন্তু এখানে জল দিয়ে জল চাষ করা হয়ে থাকে, জলসেচ করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ঘনবসতির জন্য কৃষিজ ফসলের ব্যাপক চাহিদা, কারণ প্রচুর পরিমাণে
ঘনবসতি, কারণ এই অঞ্চলটা অন্যান্য অঞ্চল অপেক্ষা যথেষ্ট সমভূমি অঞ্চল। সমভূমি হওয়ার জন্য কি হয়েছে, আমাদের এখানে ঠিক যেমন সমভূমি অঞ্চলে সমস্ত রকম সুযোগ সুবিধা থাকার জন্য ও ঘনবসতি অনেকটাই বেশি, এখানেও ঘনবসতি অনেকটা বেশি হয়, তাই ফসলের যেমন চাহিদা থাকে এবং জমিতে কাজ করবার জন্য শ্রমিকও কিন্তু এখান থেকে সহজে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে বোঝা গেল কৃষি উন্নতির কারণগুলো এখানটাতে। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব পশুপালন সম্পর্কে। কি পশুপালন, দেখো ছবিগুলো দেখলেই বুঝতে পারছো যে এই যে হ্রদ অঞ্চলে যে বিস্তীর্ণ সমতল ভূমি রয়েছে, সেখানে এরকম গবাদি পশু গরু মোষ বা এরকম মেষ প্রচুর পরিমাণে চাষ করা হয়ে থাকে এবং একটা নির্দিষ্ট যেটা বলবো মিল্ক কালেক্ট সেন্টার, এটা হচ্ছে মিল্ক কালেক্ট সেন্টার, এটা একটা এগুলোকে নির্দিষ্ট একটা খোপ রয়েছে, সেখানে পশুগুলোকে সেই নির্দিষ্ট সেন্টারে ঢুকিয়ে দেওয়া হয়, সেখান থেকে এদেরকে মিল্ক কালেক্ট করা হয়। এটাও একটা মিল্ক কালেক্ট করছে, দেখো একটা কম্পিউটার মাধ্যমে তাদের যে গরুর যে অংশ রয়েছে সেখানটায় সেটা টাচ করিয়ে সেখান থেকে মিল্ক কালেক্ট করা হচ্ছে। এবং এটা হচ্ছে শিকাগো, যেটা বলছিলাম এখানটাতে কসাইখানা, দেখো এরকমভাবে মাংস কেটে এখান থেকে প্রসেস করা হয়। ঠিক আছে, প্রসেসড মিট করে প্যাকেটজাত করা হয়, প্যাকেটে 1 কেজি 2 কেজি প্যাকেট করা হয় এবং ফ্রোজেন মিট যেটা বলা হয়, এইভাবেই ফ্রোজেন করে সারা বিশ্বে কিন্তু এখান থেকে মাংস রপ্তানি করা হয়ে থাকে। ঠিক আছে, এবং এর সঙ্গে সঙ্গে যেটা হাঁস মুরগি প্রতিপালন বা বড় বড় পোলট্রি ফার্মও এখানে গড়ে উঠেছে। তাহলে দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট শিল্প বা নির্দিষ্ট একটা জিনিসের উপরে কেন্দ্র করে কিন্তু এই অঞ্চলের মানুষের জীবিকা গড়ে ওঠেনি। এখানে সব ধরনের জীবিকা এখানে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, তো কি হচ্ছে, দুধ এবং দুগ্ধজাত দ্রব্য এবং মাংস, যখন আমরা পশুপালন করছি তাহলে এটা সবটুকু আমরা অর্থনৈতিক লাভের জন্য ব্যবহার করতে পারি। মাংস যেমন পাবো, সেখান থেকে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য। দুগ্ধজাত দ্রব্য কি কি রয়েছে, অনেক কিছু রয়েছে, ছানার জিনিস রয়েছে, তৈরি করে ঘি থাকে, প্রচুর দুধ থেকে অনেক দ্রব্য তৈরি করা হয়। সেই জন্য এখানে কি হচ্ছে, উন্নত পদ্ধতিতে গবাদি পশু এবং শূকর প্রতিপালন করা হয় এবং এখানটায় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই গবাদি পশুগুলোকে দেখাশোনা করা হয়, পরিষ্কার করে রাখা হয়। এই হ্রদ অঞ্চলে অধিক দুগ্ধ উৎপাদনের জন্য জার্সি গরু, যেটা বলা হয় যে অনেক উন্নত প্রজাতির গরু, জার্সি গরু, এবং কোনো কোনো স্থানে দেখো মেষ, এই যে মেষ পালন করা হয়ে থাকে। এবং শুধু যে গবাদি পশু আর মেষ পালন করা হয় তাই নয়, তার পাশাপাশি এখানে হাঁস মুরগির প্রতিপালন করার উদ্দেশ্যে এখানে কিন্তু পোলট্রি ফার্মও গড়ে উঠেছে। বৃহৎ অঞ্চল তৃণভূমি রয়েছে, তো সেই অঞ্চলে লাভবানের হওয়ার জন্য হাঁস মুরগি পোলট্রি ফার্ম এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং সব মিলিয়ে এই অঞ্চলে পশুপালনে পৃথিবীর একটা অন্যতম প্রধান অঞ্চলে পরিণত হয়েছে। ঠিক আছে, গবাদি পশু পালন ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে খ্যাতির জন্য মিশিগান এবং সুপিরিয়র হ্রদ সংলগ্ন উইসকনসিন যে রাজ্য রয়েছে, সেই উইসকনসিন রাজ্যর একটা নাম দেওয়া হয়েছে ডেয়ারি রাজ্য। কেন, কারণ গবাদি পশু পালন করা হচ্ছে, তার পাশাপাশি দুধ এবং দুগ্ধজাত দ্রব্য এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হচ্ছে। সেই জন্য উইসকনসিন রাজ্য, এই উইসকনসিন রাজ্যকে ডেয়ারি রাজ্য বলা হয়। কোন রাজ্যকে ডেয়ারি রাজ্য বলা হয় বলো? উইসকনসিন রাজ্যকে ডেয়ারি রাজ্য বলা হয়। ঠিক আছে, এছাড়াও এই মিশিগান হ্রদের তীরে শিকাগো, যেটা আমরা প্রথমে একটু দেখেছিলাম যে শিল্পের জন্য পৃথিবীর কসাইখানা বলা হচ্ছে শিকাগো শহরকে, তাহলে এই যে দেখতে পাচ্ছ মাংস প্রস্তুতকরণ করা হচ্ছে, এই যে মাংস এরকম ভাবে ফ্রোজেন মিট করা হচ্ছে, মাংস এখানে কাটা হচ্ছে
এবং বড় সংরক্ষণ কেন্দ্র এখানে গড়ে উঠেছে। কারণ জানো যে মাংস তো একদিন পরেই মাংস কাটার পরে সঙ্গে সঙ্গে যদি সেটাকে আমরা সংরক্ষণ না করি, তাহলে সেই মাংস কি ভালো থাকবে? থাকবে না, গন্ধ বেরোবে। তাহলে সেটাকে নির্দিষ্ট নিয়মে সেটাকে প্রসেস করা হয় যাতে মাংসটা সঠিকভাবে থাকে, দিনের পর দিন আমরা ফ্রোজেন করে রাখতে পারি। ঠিক আছে, তো এরকমভাবে মাংস সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে শিকাগো শহরে, যার জন্য এটাকে কসাইখানা বলা হয়, বা ইংলিশে বলা হয় স্লটার হাউস অফ দ্য ওয়ার্ল্ড, তার মানে পৃথিবীর কসাইখানা নামে বলা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? তাহলে উইসকনসিন কি নামে পরিচিত? ডেয়ারি রাজ্য। আর শিকাগো পৃথিবীর কসাইখানা রূপে। ঠিক আছে। আচ্ছা, এই যে হ্রদ অঞ্চলে পশুপালনে এত উন্নতি লাভ কেন করলো বা কিভাবে করলো? প্রথমত হচ্ছে যে প্রচুর পরিমাণে এখানে যে পশুপালনের জন্য, যখন আমরা কৃষিকাজ পড়লাম তখন আমরা আলোচনা করলাম নির্দিষ্টভাবে পশুপালনের জন্য যেমন আলাদাভাবে ভুট্টার চাষ করা হচ্ছে, তার পাশাপাশি হে, ক্লোভার জাতীয় এই যে উন্নত মানের ঘাস, এগুলো কিন্তু চাষ করা হচ্ছে, যা পশুদের নির্দিষ্টভাবে যথেষ্ট পুষ্টির যোগান দিয়ে থাকে। এটা একটা অন্যতম কারণ পশুপালন বা পশুদের যথেষ্ট এখান থেকে মাংস বলো বা ভালো দুধ পাওয়ার জন্য। ঠিক আছে, এছাড়াও হ্রদ অঞ্চলের জন্য পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটানো হয়। যে হ্রদ অঞ্চল রয়েছে, আমরা তো হ্রদ অঞ্চল নিয়ে আলোচনা করছি, যে 5টি হ্রদ অঞ্চল, এই হ্রদ অঞ্চল থেকে এই যে হ্রদ অঞ্চল সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারি, 5টি হ্রদ অঞ্চল থেকে প্রয়োজনীয় জল পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে উইসকনসিন, ঠিক আছে, যেটা আমরা বলছিলাম যে ডেয়ারি রাজ্য। ঠিক আছে, বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে পশুদের অবাধ বিচরণের সুবিধা। দেখো, এটা একটা খুব ভালো কারণ এই যে অবাধ বিচরণ এই যে এবং প্রকৃতির যে ঘাস বা চাষ করা যে ঘাস, সেখানে এদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এরা সহজে সেখান থেকে তাদের প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারছে। এবং আমাদের এই অঞ্চলের মতো নয়, তুমি দেখবে তোমার বাড়ির কোনো একটা গরু বা ছাগল বা ভেড়া তুমি যদি ছেড়ে দাও, খেতে খেতে পাশের বাড়ির বাগানে চলে গেল, বেড়া টপকে বাগানে চলে গেল, এই তোমাকে হাঁকাহাঁকি করছে, এই কে রে ভাই, কাদের বাড়ির গরু, এই কাদের বাড়ির ছাগল চলে এসেছে, একটা বিচ্ছিরি কাণ্ড হয়, ঝামেলা হতে শুরু করে। তো এইখানে সেই সমস্যাটা হয় না, যে পশুদের অবাধ বিচরণের সুবিধা রয়েছে এই অঞ্চলে। ঠিক আছে, এবং তার পাশাপাশি আরেকটু জাস্ট বলি, যেটা হচ্ছে এই অঞ্চল কিন্তু পশুদেরকে মানে যেটা পরিচর্যা বলা হয়, শুধু পশুপালন করলেই হবে না, যথেষ্টভাবে পরিচর্যা, যেটা নির্দিষ্ট শ্রমিক দ্বারা, মেশিন দ্বারা তাদেরকে সম্পূর্ণ পরিষ্কার রাখা, তাদেরকে যাতে কোনো রোগ না হয়, ডাক্তার দেখানো, তাদের শরীরকে ধুয়ে মুছে সবসময় পরিষ্কার রাখা, এটাও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও এই অঞ্চল শীতল জলবায়ুর জন্য দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন দ্রব্য এবং মাংস প্রভৃতি কিন্তু এখানে সহজে সংরক্ষণ করে রাখা যায়। ঠিক আছে, তাহলে বোঝা গেল পশুপালনের উন্নতির কারণ 1 নম্বর হচ্ছে উন্নত প্রজাতির ঘাস চাষ এবং পর্যাপ্ত জলের সুবিধা, আর রয়েছে বিস্তীর্ণ অঞ্চলে পশুদের অবাধ বিচরণ, আর রয়েছে দুগ্ধজাত দ্রব্য এবং মাংসের সহজ সংরক্ষণ। কারণ সংরক্ষণ যখনই করতে পারছে, প্রসেস যখন করতে পারছে, সেটাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে দেওয়া যাচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা এই মুহূর্তে আলোচনা করব উত্তর আমেরিকা মহাদেশের আরও একটা গুরুত্বপূর্ণ অঞ্চল, সেটা হচ্ছে কানাডীয় সিল্ড অঞ্চল। দেখো, হ্রদের এই যে 5টি হ্রদ অঞ্চল আমরা পড়েছি, এইখানটায় দেখো, এই যে হ্রদ অঞ্চল, এই হ্রদ অঞ্চলের ঠিক ওপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে নির্দিষ্টভাবে বর্ডার করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল। ঠিক আছে,
এবং এটা কোন সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বলতো? এটা হাডসন উপসাগর। এটা হচ্ছে হাডসন উপসাগর। দেখো এই যে হাডসন বে আমি এখানটাতেও দেখিয়েছি। এই যে এটা হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল এবং এটা পৃথিবীর অন্যতম একটা প্রাচীন শিল্ড অঞ্চল, ক্ষয়প্রাপ্ত মালভূমি, তাই তো? উত্তর আমেরিকার উত্তর পূর্বাংশে, এই যে উত্তর দিকে, পশ্চিম দিক তো এটা, তাহলে উত্তর পূর্বাংশে এই যে অঞ্চল, উত্তর পূর্ব দিকে প্রাচীন শিলাগঠিত এই ক্ষয়প্রাপ্ত মালভূমি অবস্থান করছে। তাকেই কি বলা হচ্ছে? কানাডীয় শিল্ড অঞ্চল বলা হয়। এই কানাডার উত্তরাংশে, ওই যে কানাডার উত্তরাংশে হাডসন উপসাগরকে কেন্দ্র করে ভি আকৃতির, এই যে ভি আকৃতির কানাডার শিল্ড অঞ্চলটি বিস্তৃত লাভ করেছে। ঠিক আছে, কোন সাগরকে কেন্দ্র করে গড়ে উঠল? হাডসন উপসাগরকে কেন্দ্র করে চারিদিকে এই কানাডীয় শিল্ড অঞ্চলটি গড়ে উঠেছে। পৃথিবীতে মোট 11টি শিল্ড অঞ্চল রয়েছে। এর মধ্যে কানাডীয় শিল্ড অঞ্চলটি হচ্ছে বৃহত্তম শিল্ড অঞ্চল। ঠিক আছে, শিল্ড কথার অর্থ কি? দেখবে তোমরা হয়তো দেখে থাকবে বা শুনে থাকবে, এখন যেমন বিভিন্ন খেলার পুরস্কার কি দেওয়া হয় বলো তো? ট্রফি দেওয়া হয়, একটা কাপ টাইপের দেওয়া হয় না, চা খাওয়ার কাপ নয়, চা খাওয়ার কাপের কথা আমি বলিনি, ট্রফি টাইপের যে কাপ বলা আছে সেটাই আমি বলছি। বিভিন্ন খেলায় এরকম ট্রফি দেওয়া হয়। তোমার বাড়িতে বাবা কাকাদের কাছে শুনে দেখবে, পূর্বের দিকে যখন কোনো এরকম প্রতিযোগিতামূলক খেলা হতো বা প্রতিযোগিতা হতো, সেখানে শিল্ড দেওয়া হতো। ঠিক আছে, সেই শিল্ডটা দেখবে অনেক, যদি পুরাতন কোনো ক্লাবে যাও, পুরাতন কারোর বাড়িতে যাও, দেখবে তারা যদি কোনো খেলার সঙ্গে যুক্ত থাকে, এই শিল্ডগুলো দেখবে দেওয়ালে টাঙানো রয়েছে। ঠিক আছে, এরকম চওড়া এবং মাঝখানে একটু খাঁজ কাটা থাকতো, ডিজাইন করে এই শিল্ডগুলোকে কিন্তু তখন পুরস্কার হিসাবে দেওয়া হতো। এবং এছাড়া আরও একটা আমি উদাহরণের জন্য, বোঝার জন্য বলতে পারি, তোমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে বাড়ির দিদা মা যখন বাটনা বাটে, সেটাকে আমরা কি বলছি? শিল বলছি, তাই না? আচ্ছা, এই শিলটা কি সহজে ভাঙে? ভাঙে না। দেখো তুমি সেই ছোটবেলা থেকে দেখে এসছো, কবে থেকে বা তারও আগে থেকে সেই শিলটা কিন্তু তোমার বাড়িতে ব্যবহার হয়ে চলেছে। সেটাকে নোড়া দিয়ে বিভিন্ন মশলা সেখানে থেঁতলানো হচ্ছে বা বাটা হচ্ছে। তাহলে শিল্ড মানে কি হচ্ছে? শক্ত পাথুরে। তাহলে ওটা কিন্তু একটা ক্ষুদ্র শিল্ড, ঠিক আছে, যেটা শক্ত পাথর, যেটাকে সহজে আমরা ভাঙতে পারি না। ভাঙা যাবে না এমন নয়, যদি জোর করে ভেঙে দিই ভেঙে যাবে, কিন্তু আমরা যে নির্দিষ্ট কাজে নোড়া দিয়ে ব্যবহার করছি, সেটাকে ভাঙছে কি তখন? ভাঙছে না। তাহলে দেখো আমরা সেখান থেকে বুঝতে পারছি শিল্ড কথাটির অর্থ হলো শক্ত পাথুরে এবং তরঙ্গায়িত একটি প্রাচীন ভূখণ্ড, একটা অনেক প্রাচীন। এবং এই কানাডীয় শিল্ডের অপর নাম কি রয়েছে? এর অপর নাম রয়েছে লরেন্সীয় মালভূমি। ঠিক আছে, তাহলে শিল্ড বলতে কি সেটাকে বোঝা গেল তো? আচ্ছা, এই কানাডীয় শিল্ড অঞ্চলের অবস্থানটা ঠিক কেমন হচ্ছে? দেখো শিল্ড অঞ্চলের অবস্থান, তোমরা কানাডীয় শিল্ড অঞ্চলটি পূর্বে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা থেকে, ঠিক আছে, 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে 120 ডিগ্রি দ্রাঘিমা পর্যন্ত, এই যে 120 ডিগ্রি দ্রাঘিমা এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে, 120 ডিগ্রি দ্রাঘিমা। আর এখানে 55, আমরা এখান থেকে বলতে পারি 60 ডিগ্রি যদি হয়, তাহলে এটা 55, এই যে এখান থেকে চলে এসছে 45 ডিগ্রি, 55 ডিগ্রি। এবং দক্ষিণে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এই 40 ডিগ্রি অক্ষাংশ দেখতে পাচ্ছি আমরা, আর এই যে 45 ডিগ্রি, 45 ডিগ্রি এই যে এইভাবে চলে গেছে। 45 ডিগ্রি থেকে উত্তরে 82 ডিগ্রি, এই যে 75 ডিগ্রি, এর পরেই আসে 82 ডিগ্রি, এই যে এই পর্যন্ত কিন্তু শিল্ড অঞ্চল। এই যে তাহলে 55 থেকে 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আর 45 ডিগ্রি থেকে উত্তরে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে এই কানাডীয় শিল্ড অঞ্চলটি অবস্থান করছে।
বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এর বাউন্ডারিটা কি রয়েছে, অর্থাৎ এই কানাডীয় শিল্ড অঞ্চলের চারিপাশে কি রয়েছে। না, এটা আমি থার্ড আম্পায়ার কল করছি না, চারপাশের অবস্থাটা আমি বোঝার চেষ্টা করছি, তোমাদের বলছি। সেটা হচ্ছে, দেখো, পূর্বে এই হচ্ছে লাব্রাডর, পূর্বে লাব্রাডর উচ্চভূমি, ঠিক আছে। পশ্চিমে গ্রেট বিয়ার, পশ্চিমে গ্রেট বিয়ার, এখানে একটা গ্রেট বিয়ার হ্রদ রয়েছে বা গ্রেট স্লেভ হ্রদ রয়েছে। গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ, এই হ্রদগুলো এখানটাতে রয়েছে পশ্চিম দিকে। উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর, উত্তরে সুমেরু মহাসাগর রয়েছে। এবং দক্ষিণে উত্তর আমেরিকার বৃহৎ হ্রদ অঞ্চল দেখতে পাচ্ছ, হ্রদ অঞ্চল দেখতে পাচ্ছ, এই যে হ্রদ অঞ্চলটা, মিশিগান, তারপরে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও, হ্রদ অঞ্চলটা। তাহলে কানাডীয় শিল্ড অঞ্চলের সীমানা কেমন দাঁড়ালো? পূর্বে ল্যাব্রাডর উচ্চভূমি, পশ্চিমে অনেকগুলো হ্রদ, যেটা ওর সীমানা, গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ, এইগুলো রয়েছে। উত্তরে গেছে সুমেরু মহাসাগর, আর দক্ষিণে রয়েছে বৃহৎ পঞ্চ হ্রদ। শুধু মনে রাখবে, আমরা যে হ্রদ অঞ্চলটা ইতিমধ্যে আলোচনা করে এসেছি, হ্রদ অঞ্চলটা ঠিক যদি এরকম জায়গায় থাকে, কানাডীয় শিল্ড অঞ্চলটা এরকম জায়গায়, হ্রদ অঞ্চলের ঠিক উত্তর দিকে, ওপরের দিকে এই কানাডীয় শিল্ড অঞ্চলটা অবস্থান করছে। এই হচ্ছে হাডসন উপসাগরকে কেন্দ্র করে বৃহৎ কানাডীয় শিল্ড অঞ্চল, যেটা পৃথিবীর মধ্যে বৃহত্তম যদি বলা যেতে পারে, এটা অবস্থান করছে, প্রাচীনতম, ঠিক আছে। এবার আজকের শেষ অংশ এটাই আমাদের কাছে, ভূপ্রকৃতি এবং নদ নদী। এই কানাডা অঞ্চলের ভূপ্রকৃতি এবং নদ নদী সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চলটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত বা কতটা শক্ত মাটি, সেটাই এখানটা জানবো আমরা। প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত, তাহলে, এবং এটা ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে এবং খুব কঠিন শিলা দ্বারা কিন্তু এগুলো গঠিত। কোন শিলা? গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত হয়েছে। প্রশ্ন আসতে পারে যে কানাডীয় শিল্ড অঞ্চল কোন ধরনের শিলা দ্বারা গঠিত, কি হবে উত্তর? গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত। এই জন্য এই অঞ্চল শক্ত পাথরের মতো। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে, তাই তো? তাই জন্য ক্ষয়প্রাপ্ত মালভূমি হয়েছে। আচ্ছা, এরপরে শিল্ড অঞ্চলের কোনো কোনো অংশ ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে। আমরা যখন পঞ্চহ্রদের কথা আলোচনা করেছিলাম, তখনও কিন্তু একই রকমভাবে এই হ্রদ সৃষ্টির কথা আলোচনা করেছিলাম, যে ক্ষয়কার্যের ফলে অবনমিত হয়ে গেছে। কি কি হ্রদ সৃষ্টি হয়েছে? গ্রেট বিয়ার, দেখো এই হচ্ছে গ্রেট বিয়ার, যেটা আমরা বলছিলাম এই কানাডীয় শিল্ড অঞ্চল রয়েছে, কানাডীয় শিল্ড অঞ্চলের ঠিক এরকম জায়গাতে গ্রেট বিয়ার বা তারপর গ্রেট স্লেভ, দেখবে এই যে গ্রেট স্লেভ লেক দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে, আথাবাস্কা, এই ধরনের লেকগুলো তৈরি হয়েছে। এবং এই অঞ্চলটি ঢাল হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে, অর্থাৎ দেখো নদীটা দেখতে পাচ্ছ, নদীটা কোন দিকে যাচ্ছে? এইটা উত্তর দিক, তো এই যে উত্তর দিক দেখো দেওয়াই আছে, নদীটা যাচ্ছে উত্তর দিকে, তার মানে ঢাল কোন দিকে? দক্ষিণ থেকে উত্তর দিকে। মনে থাকবে যে কানাডীয় শিল্ড অঞ্চলের ঢাল কোন দিকে। আচ্ছা, যেহেতু এই নদীগুলো দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে কোথায় গিয়ে মিশছে? এই হাডসন উপসাগরে গিয়ে নদীগুলো মিশছে। এবং এখানকার নদীগুলোর মধ্যে প্রধান নদী হচ্ছে ম্যাকেঞ্জি, দেখো এই হচ্ছে ম্যাকেঞ্জি নদী, আমি তোমাদের সামনে দেখিয়েছি। ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন, এইগুলো নদীগুলো এই অঞ্চলের পাশাপাশি সৃষ্টি হওয়া বহু হ্রদকে একসঙ্গে যুক্ত করেছে। দেখো এই যে গ্রেট স্লেভ থেকে নদীটা বেরিয়েছে, এটা কিন্তু প্রবাহিত হতে হতে আবার এখানে একটা উপনদী থেকে বা শাখা নদী দিয়ে আবার এই নদী ম্যাকেঞ্জির সঙ্গে কিন্তু মিলিত হয়েছে। তাহলে প্রত্যেকটা হ্রদ কিন্তু একে অপরের সঙ্গে মিশে রয়েছে বা মিলিত হয়ে রয়েছে, যুক্ত হয়ে রয়েছে, ঠিক আছে।
তাহলে এতক্ষণে আমরা যা যা আলোচনা করলাম সেখান থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য উল্লেখ করে দিয়েছি। এই প্রশ্নগুলোকে সামনে রেখেই তোমরা উত্তরগুলো সম্পর্কে আলোচনা করবে। ঠিক আছে, এই প্রশ্নগুলোই আমি পরের দিন তোমাদের কাছ থেকে উত্তর জানব, এবং আমরা আলোচনা করতে করতে অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি ইতিমধ্যে, সেগুলোও তোমরা একটু ভালো করে দেখে আসবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকবে।